স্যার। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। টেস্ট অফ ইউজ অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, হিসাব বিজ্ঞান তথ্য ব্যবহারের পরীক্ষা। এটি খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়ে আমাদের শিখতে হবে কি কি, 7টা ফরম্যাট শিখতে হবে। প্রথমে 1 নম্বর ফরম্যাট হলো টোটাল রিটার্ন অ্যান্ড রিটার্ন রিলেটিভ। 2 নম্বর ফরম্যাট হলো এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। 3 নম্বর ফরম্যাট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। 4 নম্বর ভেরিয়েশন, ভেরিয়েন্স দেখাতে হবে। 5 নম্বর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন দেখাতে হবে। 6 নম্বর জিওমেট্রিক মিন। আর 7 নম্বর হলো সিএপিএম, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। এগুলো আমরা ফিনান্সে সাধারণত শিখে থাকি, পোর্টফোলিওতেও আছে এই অধ্যায়টা, আবার অ্যাকাউন্টিং থিওরিতেও আছে। রিস্ক অ্যান্ড রিটার্ন যখন শিখাতাম ফিনান্সে, তখন এই অধ্যায় এই ফরম্যাটগুলো শেখানো হয়েছে। যাই হোক, পুরানো অঙ্ক দেখলে অনেকেই বুঝতে পারবে, অনেকে পারবে। তো আমরা শুরু করি 1 নম্বর ফরম্যাট। প্রথমে 1 নম্বর ফরম্যাট হলো টোটাল রিটার্ন অ্যান্ড রিটার্ন রিলেটিভ। এই 3টা সূত্র, কারণ টোটাল রিটার্নটা সাধারণত আসে 3টা এলিমেন্ট থেকে। ফর বন্ড, বন্ডের থেকেও আসতে পারে। ফর স্টক, স্টকের উপরে হতে পারে। ফর ওয়ারেন্টি, ওয়ারেন্টির উপরেও আসতে পারে। বন্ডে আমাদের ইন্টারেস্ট বেয়ার করতে হয়, আর স্টকে ডিভিডেন্ড বেয়ার করতে হয়, আর হচ্ছে ওয়ারেন্টিতে ক্যাশ বেয়ার করতে হয়। এই জন্য এই নামের ভেদে আর কি এখানে সংকেতটা চেঞ্জ হয়। তো টোটাল রিটার্নের আসলে অ্যাকচুয়ালি সূত্র একটাই। তো 3টে বেসিস আছে বলে 3 রকম সূত্র দেখানো যায়। যেমন দেখা যাচ্ছে যখন ইন্টারেস্ট হয়, বন্ড হয়, তখন হচ্ছে টোটাল রিটার্নের সূত্র হলো ইন্টারেস্ট প্লাস P1 মাইনাস P0 ডিভাইড বাই P0 ইনটু 100। আর যখন স্টক হয়, তখন ওই সূত্রটাই, স্টকের ক্ষেত্রে ইন্টারেস্ট হয় না, তখন হয় ডিভিডেন্ড, তাই D প্লাস P1 মাইনাস P0 ডিভাইড বাই P0 ইনটু 100। আর ওয়ারেন্টি যখন হয়, তখন আর ডিভিডেন্ড থাকে না, তখন ক্যাশ, তাই সি তে ক্যাশ, ক্যাশ প্লাস P1 মাইনাস P0 ডিভাইড বাই P0 ইনটু 100। এই হলো 3টে সূত্র। এখানে আমরা যে সংকেতগুলো ব্যবহার করেছি, P1, P তে প্রাইস, P0 বললে কারেন্ট প্রাইস, কারেন্ট মার্কেট প্রাইস, আর P1 হলো এন্ড অফ দা মার্কেট প্রাইস। এখন মার্কেট প্রাইস পার শেয়ার এন্ড অফ দা ফার্স্ট ইয়ার, এটা হলো P1। আর P0 হলো মার্কেট প্রাইস পার শেয়ার ফার্স্ট ইয়ার বা কারেন্ট ইয়ার। P0 আর P1 এবং I তে ইন্টারেস্ট, D তে ডিভিডেন্ড, C তে ক্যাশ। তাহলে আমরা বুঝতে পারছি ক্যাশ কখন হয়, যখন ওয়ারেন্টি পারপাসে বলা হয়, ওয়ারেন্টি বেসিস, তখন ক্যাশ দিতে হয়। যখন স্টক বেসিস হয়, তখন ডিভিডেন্ড দিতে হয়। যখন বন্ড বেসিস হয়, তখন ইন্টারেস্ট দিতে হয়। আচ্ছা, এই হলো আমাদের সূত্র। তাহলে একটা সূত্র ভেঙে আমরা 3টে বানাই ফেলেছি। এটার নাম হলো টোটাল রিটার্ন। আরেকটা নাম আছে, সেটা হচ্ছে হোল্ডিং পিরিয়ড ইল্ড। মানুষের টোটাল রিটার্নের নাম হোল্ডিং পিরিয়ড ইল্ড বলা হয়। আচ্ছা, এরপর আসি রিটার্ন রিলেটিভ। একই অবস্থা, যদি বন্ড হয়, তাহলে রিটার্ন রিলেটিভের সূত্র কি হবে? ইন্টারেস্ট প্লাস P1 বাই P0। এরপরে যদি স্টক হয়ে থাকে, স্টক হলে স্টকের উপরে ডিভিডেন্ড দিতে হয়, এই জন্য ডিভিডেন্ড প্লাস P1 বাই P0। এখানে কিন্তু 100 নেই এবং P0 মাইনাসও নেই, তাহলে পার্থক্য কিন্তু এইটুকু শুধু। তো ডিভিডেন্ড প্লাস P1 বাই P0। আর যদি এখানে ওয়ারেন্টি থেকে আসে টোটাল রিটার্ন রিলেটিভ, তাহলে ক্যাশ প্লাস P1 বাই P0। এই তাহলে আমরা বুঝতে পারছি রিটার্ন রিলেটিভের সূত্র আর টোটাল রিটার্নের সূত্র। বাস, ওকে। এখন আমরা অঙ্কে এই সূত্রগুলো পরে দেখব। 1 নম্বর ফরম্যাটে চলে যাচ্ছি। প্রত্যেকটা ফরম্যাটে এই উপরে কি কি প্রশ্ন আমি লিখে দিচ্ছি। যেমন এখানে হবে ক্যালকুলেট দ্য টোটাল রিটার্ন অ্যান্ড ক্যালকুলেট দ্য রিটার্ন রিলেটিভ। ডিটারমাইন দ্য টোটাল রিটার্ন অ্যান্ড রিটার্ন রিলেটিভ ইফ এ বন্ড, স্টক অ্যান্ড ওয়ারেন্টি। যদি একটা বন্ড হয়ে থাকে, স্টক হয়ে থাকে, অথবা একটা ওয়ারেন্টি হয়ে থাকে, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। আচ্ছা, বন্ড, স্টক আর ওয়ারেন্টি। বন্ডের ক্ষেত্রে আমরা বলেছিলাম ইন্টারেস্ট লাগবে, ঠিক ইন্টারেস্ট দেওয়া থাকবে। স্টকের ক্ষেত্রে ডিভিডেন্ড, ডিভিডেন্ড দেওয়া থাকবে। ওয়ারেন্টি, ক্যাশ থাকবে, ক্যাশ লেখা থাকবে। তো আসি আমরা 1 নম্বরটা প্রথমে শুরু করি। কি কি দেওয়া আছে? কর্পোরেট রেট, এখানে লেখা আছে কুপন রেট, ইন্টারেস্ট রেট। কুপন রেট কত? 11%। এরপরে ফেস ভ্যালু 1000 টাকা। পারচেজ প্রাইস 950 টাকা। এই পারচেজ প্রাইসটা হলো P0, যাকে বলা হয় বিগিনিং প্রাইস। পারচেজ প্রাইস, বিগিনিং প্রাইস। আর সেল প্রাইস, এন্ডিং প্রাইস।
সেল প্রাইস দেওয়া আছে 1050, তাহলে 1050 হলো P1 আর P0 হলো 950। আচ্ছা, টাইম পিরিয়ড এটা কোনো কাজে আসে না, কারণ সূত্রের ভিতরে এই টাইম পিরিয়ড 5 বছর 7 বছর 1 বছর কোনো কাজে লাগবে না। ব্যাস, তাহলে যতটুকু লাগবে ততটুকু আমাদের দেওয়া আছে। এখন আসি, উই নো দ্যাট, আমরা জানি যে রিটার্ন, টোটাল রিটার্ন সমান সমান ইন্টারেস্ট প্লাস P1 মাইনাস P0 ডিভাইড বাই P0 ইনটু 100। হিয়ারে এই সংকেতগুলো আমরা মান লিখবো। ফেস ভ্যালু 1000 টাকা, ইন্টারেস্ট ফেস ভ্যালুর উপরে 11% 110 টাকা। আর এরপরে আমরা যে P1 আর P0 বলছি, এটা পারচেজ প্রাইস P0 950 টাকা আর সেল প্রাইস P1 এটা 1050 টাকা। হিয়ারে মানগুলো যা বসাইছি ওইগুলো নিয়ে আমরা এখন সূত্রে পোস্টিং দেওয়া হলো। সূত্রে পোস্টিং দিয়ে ক্যালকুলেশন করে ফলাফল পাওয়া গেল 22.11%, অর্থাৎ 22.11% অ্যান্সার। এই ক্লিয়ার সবাই? কারোর কোনো সমস্যা আছে কিনা? দুই নম্বর স্টক, 2 নম্বর বেসিস। স্টকে আমাদের ডিভিডেন্ড লাগে, তো দেওয়া আছে ডিভিডেন্ড পার শেয়ার 3 টাকা, পারচেজ প্রাইস P0 32 টাকা, সেল প্রাইস পার শেয়ার এটা আছে P1 28 টাকা, আর টাইম পিরিয়ড 2 ইয়ার, নাম্বার অফ শেয়ার কোনো কাজে লাগবে না, 100 পিস দেওয়া আছে, ওটা কোনো ব্যাপার নেই। ব্যাস, তাহলে এই দুইটা লাগবে না, সূত্রে যতটুকু লাগবে আমাদের উপরে এই তিনটে মান লাগবে, তিনটা মান দেওয়া আছে। তো হিয়ারে আমরা বসানোর আগে সূত্রটা বসালাম। উই নো দ্যাট, আমরা জানি টোটাল রিটার্নের, ও আচ্ছা, এখানে আরেকটু কথা আমাদের বলা এখানে বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে যে বন্ডের ক্ষেত্রে দুইটা প্রশ্ন ছিল, একটা ছিল টোটাল রিটার্ন, একটা ছিল রিটার্ন রিলেটিভ। রিটার্ন রিলেটিভের সূত্রটা বলা হয়নি। ক্যালকুলেশন অফ রিটার্ন রিলেটিভ ফর বন্ড, ইন্টারেস্ট প্লাস P1 বাই P0, বাস ইন্টারেস্ট হচ্ছে 110 টাকা, P1 হচ্ছে আমাদের 1050 টাকা, P0 হচ্ছে 950 টাকা। আচ্ছা, সব মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে ফলাফল পাইলাম 1.221, অ্যান্সার শেষ। কি আশিকুর রহমান বুঝতে পারছে? জি স্যার। আচ্ছা, আশিকের বন্ধু কি জয়েন করেছে? স্যার ওর তো লাইনে নাই, কল দিয়ে স্টুডেন্ট। ও আচ্ছা, ওকে লিংক দিয়ে দিয়েন। লিংক দিয়ে দিয়েছি, ও কলে ধরতেছে না। আচ্ছা, তো এখন আমরা আসি 2 নম্বর ফর স্টক। স্টকের জন্য, স্টকের এই যে 3 টাকা ডিভিডেন্ড আর P0 32 টাকা, সেল প্রাইস P1 28 টাকা। সূত্রটা আগে লিখলাম যে টোটাল রিটার্ন সমান সমান ডিভিডেন্ড প্লাস P1 মাইনাস P0 ডিভাইড বাই P0 ইনটু 100। হিয়ার এখানে লিখলাম P1 28 টাকা, P0 32 টাকা আর ডির মান 3 টাকা। আচ্ছা, মানগুলো সব বসিয়ে দিই, ক্যালকুলেশন করে ফলাফল পেয়েছি। এখানে ফলাফল আসছে -3.125, অ্যান্সার মাইনাস ফিগার চলে আসছে অ্যান্সার। এবার ফর স্টক, এই স্টকের রিটার্ন রিলেটিভ সূত্র হলো ডিভিডেন্ড প্লাস P1 বাই P0। ডিভিডেন্ড 3 টাকা, P1 হচ্ছে 28 টাকা, P0 এখানে কত 32 টাকা। ক্যালকুলেশন করে পেয়েছি কত 0.969, অ্যান্সার শেষ। এরপরে আসি 3 নম্বর ওয়ারেন্টি, ক্যাশ প্লাস P1 মাইনাস P0 ডিভাইড বাই P0 ইনটু 100। তাহলে আমরা এখানে আসি, ক্যাশ দেখবো প্রশ্নের মধ্যে 10 টাকা, পারচেজ প্রাইস P0 220 টাকা, সেল প্রাইস P1 280 টাকা। বাস, আর কিছু লাগবে না, মানটা নিয়ে হিয়ারে বসিয়ে তারপরে এখানে মান বসালাম। ক্যাশ হচ্ছে 10 টাকা, P1 হচ্ছে 280 টাকা, P0 হচ্ছে 220 টাকা আর P0 এখানে 220 টাকা ইনটু 100। বাস, মান বসে ক্যালকুলেশন করে পেলাম 31.82%, অ্যান্সার। রিটার্ন রিলেটিভ আর আর ক্যাশ প্লাস P1 বাই P0 ইনটু নেই কিন্তু এখানে, তো মানটা বসাই। মান বসে ক্যালকুলেশন করে পেয়েছি কত 290 কে 220 দ্বারা ভাগ করলে 1.3। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাপ্পি, আতাউর রহমান জয়েন করছে? জি স্যার, আছি। আতাউর রহমান আছে। আতাউর রহমান বুঝতে কি কোনো অসুবিধা হয়েছে কিনা? স্যার আমি একটুখানি জয়েন করছি, আসলে পরে বুঝবো না স্যার, আপনার ওই থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কিছুক্ষণ আগে জয়েন হয়েছে তাই না? বাপ্পিও তো একটু দেরি করে ফেলেছে। তো যাক, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা 1 নম্বর ফরম্যাটটা শিখলাম। এখানে টোটাল রিটার্ন এন্ড রিটার্ন রিলেটিভ। এই টোটাল রিটার্নের আরেকটা নাম বলেছি কি, হোল্ডিং পিরিয়ড ইল্ড, যাকে বলা হয় HPY। আর রিটার্ন রিলেটিভের আরেকটা নাম হলো হোল্ডিং পিরিয়ড রিটার্ন, যাকে HPR দ্বারা প্রকাশ করা হয় রিটার্ন রিলেটিভ।
হোল্ডিং পিরিয়ড রিটার্ন আর রিটার্ন রিলেটিভ একই জিনিস। তো 1 নম্বর ফরম্যাট আমাদের শেষ হয়ে গেল, সূত্র শিখালাম, অঙ্ক শিখালাম, বাস ওকে। এবার 2 নম্বর ফরম্যাটে আসি। প্রত্যেকদিন 2টা করে ফরম্যাট করলে আমরা তাড়াতাড়ি শেষ করতে পারবো, কারণ 8টা ফরম্যাট তো 4টা ক্লাসে শেষ করতে হবে। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 2 নম্বর ফরম্যাট, প্রত্যাশিত আয়ের হার গড়, গড় আয়ের হার। আচ্ছা গড় এটা কি, গড় কাকে বলা হয়? আমরা এক কথা বাংলায় বলে থাকি যে রাশিগুলো যোগফলকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে যে ফলাফল বের হয় এটাকে গড় বলা হয়। তো এখানে আমাদের গড়ের সূত্র আছে 4টা। এখন প্রশ্নের ইনফরমেশনের উপর বেসিস করে কোন সময় আমরা গুণ করব গড় বের করার জন্য, কোন সময় আমরা ভাগ করব। হ্যাঁ, মানে এইটা করতে হবে। গুণ আর ভাগ কেন করতে হবে? কারণ প্রশ্নের উপর বেসিস করে এটা করতে হয়। তো এটা একটা খেয়াল করি। when given number of year, যখন প্রশ্নপত্রে নাম্বার অফ ইয়ার দেওয়া থাকবে তখন রাশিগুলো যোগফলকে নাম্বার অফ ইয়ার দ্বারা ভাগ করলে গড় পাওয়া যাবে। তো রাশি সংখ্যা যোগ করব, তাহলে সাংকেতিক চিহ্ন হলো সামেশন। আর তে রিটার্ন, রিটার্ন অনেকগুলো দেওয়া থাকবে, যোগ করে ফেলবো। আর নাম্বার অফ আইটেম যে কটা রিটার্ন আছে ওগুলো যোগ করে বাস ভাগ করে দেবো, হয়ে যাবে। তাহলে গড় পাওয়া যাবে when given the number of year, যখন নাম্বার অফ ইয়ার দেওয়া থাকে তখন সূত্র হলো সামেশন আর আই ডিভাইডেড বাই নাম্বার অফ ইয়ার, এই নাম্বার অফ ইয়ার বা নাম্বার অফ আইটেম, বাস ভাগ এন দ্বারা ভাগ করে দিলাম, অ্যান্সার শেষ। when given probability, যখন প্রশ্নপত্রে probability সাপ্লাই দেওয়া থাকবে তখন আর ভাগ করা যাবে না, তখন গুণ করতে হবে। কি গুণ করতে হবে? সামেশন আর আই ইনটু পি আই, probability গুণ করে দিতে হবে। when given portfolio weight, যখন ওয়েট দেওয়া থাকবে তখন গড় বের করার জন্য আমাদের সূত্র হবে সামেশন আর আই ইনটু ডাব্লিউ আই, ওয়েট আই ডাব্লিউ আই, ঠিক আছে? তাহলে ওয়েট দেওয়া থাকবে, প্রবাবিলিটি দেওয়া থাকবে, আমরা দেখে চিনতে পারবো। আর যখন এগুলো দেওয়া থাকবে না তখন নাম্বার অফ ইয়ার দেওয়া থাকবে, সেটাও দেখে চিনতে পারবো যে কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে। আরেকটা সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব, যদি সিএপিএম এর রিস্ক ফ্রি দেওয়া থাকে, বেটা দেওয়া থাকে, সেই ক্ষেত্রে একটা সূত্র আছে। তাহলে এখানে 3টে সূত্র দেখালাম, আরেকটা সূত্র আমি বললাম সেটা আমি এখানে দিয়েছি 7 নম্বরে দেই, এটা দেখা দিচ্ছে। ওটা কিন্তু 2 নম্বরের সূত্র 7 নম্বরে দিয়েছি, এটা 7 নম্বর এবং 2 নম্বর দুই জায়গায় কাজে লাগে। when given রিস্ক ফ্রি, যখন রিস্ক ফ্রি দেওয়া থাকবে তখন আপনাদের সূত্র হবে রিস্ক ফ্রি প্লাস আর এম মাইনাস রিস্ক ফ্রি ইনটু বেটা। এখন এই সূত্র যে হবে আপনি বুঝবেন কি হবে, প্রশ্নপত্রে রিস্ক ফ্রি এবং বেটা সরাসরি লেখা থাকবে, তো আমরা বুঝতে পারবো এইটাই হবে এই সূত্র। গড়ের জন্য রিস্ক ফ্রি ইনটু ব্র্যাকেটের ভিতরে মার্কেট রিটার্ন মানে আর এম মাইনাস রিস্ক ফ্রি ইনটু বেটা। হোয়াট ইজ বেটা? বেটা কি? বেটা ইজ এ সিস্টেমেটিক্যাল রিস্ক, এটা একটা ঝুঁকির পরিমাপ ছাড়া আর কিছু নয়। এখন আসি 4টা সূত্র দিয়ে আমরা 2 নম্বর ফরম্যাটে অঙ্কগুলো শিখে আসি। 2 নম্বর ফরম্যাট, এখানে আমাদের প্রস্থ কিন্তু একটা, সূত্র হবে 4টা। স্যার এখানে আর বলতে কি বোঝায়? ইআর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, স্যার আর এম ওদের মার্কেট রিটার্ন, মার্কেট রিটার্ন। আচ্ছা আমি যেটা বলছিলাম আরেকটু কানে করেন, যে প্রস্থ হবে একটা, ফাইন্ড আউট দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, কিন্তু সূত্র হবে 4টা। কোন সূত্র কোন সময় লাগবে সেটা প্রস্থের উপরে বেসিস করে হবে। তো সেই প্রস্থগুলো আমরা এখন একটু বাছাই করা শিখি। when given নাম্বার অফ ইয়ার, যখন নাম্বার অফ ইয়ার দেওয়া থাকবে তখন আমাদের ভাগ করতে হবে। প্রস্থটা কেমন থাকবে? প্রস্থ হচ্ছে রিটার্ন অফ টু সিকিউরিটি ফর লাস্ট 5 ইয়ার আর গিভেন বিলো, বিগত 5 বছরের রিটার্নগুলো নিচে দেওয়া হলো। এখন 5 বছর, এই 1 2 3 4 5 5টা বছর, রিটার্ন এর 8%, 3%, 16%, মাইনাস 2% এবং 10%, রিটার্ন বি 4%, 5%, 10%, মাইনাস 2% এবং 8%। এখন ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন তৈরি করতে হবে। এখন প্রস্থতে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, আপনার তো আমি এই প্রস্থ আসলে 4টা সূত্র শিখালাম, কোন সূত্রে অ্যাপ্লাই করবেন এবার নিজে সিলেক্ট করতে হবে। তখন চিন্তা করতে হবে আমার প্রস্থের ভিতরে প্রবাবিলিটি আছে কিনা, নেই। ওয়েট দেওয়া আছে কিনা, নেই। রিস্ক ফ্রি আছে কিনা, নেই। তাহলে আছে কি? নাম্বার অফ ইয়ার। তাহলে তো ভাগ যোগ করে ভাগ করা ছাড়া আর কোনো গতি নেই। ক্লিয়ার কিনা? জি স্যার ক্লিয়ার। হ্যাঁ, তাহলে আমরা প্রশ্ন পড়ে যদি বুঝতে পারি যে এই সূত্র হবে, এই ফরম্যাটগুলো মানে রিস্ক এন্ড রিটার্ন, অধিকাংশ আমাদের এখানে উপস্থিত যে স্টুডেন্টগুলো আছে তারা যারা আমার কাছে 3rd ইয়ারে পড়েনি, এদের 1st ইয়ার থেকে শুরু করে রিস্ক এন্ড রিটার্নের উপর একটা অ্যালার্জি আছে, তারা ধরতে পারে না যে আসলে কোন সময় কোন সূত্র হয়। তার কারণ হচ্ছে স্যাররা এভাবে সেপারেট করতে পারে না, বই আলাদা এভাবে সেপারেট করে দেয়নি, যার কারণে এই সমস্যাগুলো তাদের দেখা দিচ্ছিল। এখন আশা করি আর সমস্যা থাকবে না। তাহলে নাম্বার অফ ইয়ার
দেয়া থাকলে, প্রবাবিলিটি না থাকলে, ওয়েট না থাকলে, রিস্ক ফ্রি না থাকলে আমরা মানগুলো যোগ করে ভাগ করব, আমাদের গড় বেরিয়ে আসবে। তাহলে সামেশন আর আই ডিভাইডেড বাই এন। এখন আর গুলো যোগ করতে হবে, 8 যোগ 3 যোগ 16 যোগ এখানে -2 যোগ 10। আচ্ছা এইগুলো আমরা একটু প্রথম বলেছি যে রিটার্ন 1, রিটার্ন 2, রিটার্ন 3, রিটার্ন 4, রিটার্ন 5, এটা না লিখলেও হয়, তারপর আমি লিখে দিচ্ছি। এখন প্রথমটা মান ছিল 8, তারপরে যোগ 3, তারপরে 16, তারপরে বিয়োগ আছে 2, তারপরে 10, এগুলো যোগ করে 5 দিয়ে ভাগ করেছি, উপরে যোগ করে 35 পাইছি, 5 দিয়ে ভাগ করলে 5 7 35, आंसर শেষ। এটা গেল ফর এ। এবার ফর বি, বির জন্য আসি। 4 যোগ 5 যোগ 10 -2 আর যোগ 8, এগুলো যোগ বিয়োগ করে যা পেয়েছি 25, ওকে ভাগ করেছি 5 দিয়ে, 5 5 25, आंसर শেষ। এই হচ্ছে আমাদের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, যাকে বলা হয় গড় মান। 2 নম্বর অঙ্কে গেলে আমরা একটু পার্থক্য বুঝতে পারবো। হোয়েন গিভেন প্রবাবিলিটি, যখন প্রশ্নে প্রবাবিলিটি থাকবে সেটা আমরা বুঝতে পারবো এইভাবে যে স্টক এক্স এন্ড স্টক ওয়াই হ্যাভ দ্য ফলোইং প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো লেখাই রয়েছে স্টক এক্স এবং ওয়াই এর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেওয়া হলো অফ দ্য এক্সপেক্টেড ফিউচার রিটার্ন, ভবিষ্যতে লাভ হতে পারে, রিটার্ন হতে পারে, তার একটা সম্ভাবনা দেওয়া হয়েছে। যেহেতু প্রবাবিলিটি দেওয়া আছে তাহলে আর ভাগ করে গড় বানানো লাগবে না, এবার গুণ করলেই হবে। তাহলে স্টক এখানে 5টা রিটার্ন দেওয়া আছে এক্স এর, আবার ওয়াই এরও 5টা রিটার্ন দেওয়া আছে, এগুলো যোগ করে ভাগ করলে কিন্তু গড় চলে আসে, কিন্তু প্রবাবিলিটি দেওয়ার কারণে যোগ করে ভাগ করব না, বরং আমরা গুণ করব। প্রত্যেকটা রিটার্নের সাথে তার প্রবাবিলিটি গুণ করতে হবে। যেমন প্রথমে 10% এর সাথে 0.1 গুণ করব, দ্বিতীয় 2% এর সাথে 0.2 গুণ করব, গুণ করে ব্র্যাকেট দিয়ে দেবো। 12% এর সাথে 4 গুণ 0.4 গুণ করব, 20% এর সাথে 0.2 গুণ করব, 38% এর সাথে 0.1 গুণ করব। ওকে, ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ফর ইচ স্টক। এখন এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আমরা বের করলাম সামেশন আর আই পি আই। এখন কয়টা রিটার্ন আছে বলেন তো? 10, এখানে 5টা রিটার্ন আছে। তা লিখলাম রিটার্ন 1 প্রবাবিলিটি 1, রিটার্ন 2 প্রবাবিলিটি 2, রিটার্ন 3 প্রবাবিলিটি 3, রিটার্ন 4 প্রবাবিলিটি 4, রিটার্ন 5 প্রবাবিলিটি 5। মানগুলো বসাচ্ছি, বসায় ফলাফল এখানে ক্যালকুলেশন করে পাচ্ছি 12%। বাস आंसर শেষ। সবাই মনে বুঝতে পারছি? এবার 2 নাম্বার স্টক এক্স, এই স্টক ওয়াই দেখি। এবার এখানে আছে 5টা রিটার্ন, প্রথমে -35%, তাহলে রিটার্ন 1 35% এর সাথে 0.1 গুণ করলাম, মাইনাস আছে যেটা মাইনাস থাকবে, সমস্যা নেই। আবার ব্র্যাকেট ক্লোজ করে প্লাস দিলাম, দিয়ে দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থটা, পঞ্চমটা। ওকে, সব ক্যালকুলেশন করে 14% आंसर। হোয়েন গিভেন পোর্টফোলিও ওয়েট, যখন ওয়েট হবে তখন ওয়েটটা দেওয়া থাকবে, বুঝবেন কি হবে? প্রশ্নে দেখেন লেখা থাকে 4 সিকিউরিটি হ্যাভ দ্য ফলোইং এক্সপেক্টেড রিটার্ন। 4টা সিকিউরিটি আয়ের একটা ইনফরমেশন আমাদেরকে দেওয়া হয়েছে। রিটার্ন ফর স্টক এ রিটার্ন আছে 12%, স্টক বি রিটার্ন আছে 20%, স্টক সি রিটার্ন আছে 15%, স্টক ডি রিটার্ন আছে 10%। ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রিটার্ন ফর এ পোর্টফোলিও consisting of all 4 security under the following condition। এখন পোর্টফোলিও ওয়েট গুলো কেমন ওয়েট সেটা বলে দিচ্ছে আমাদেরকে, অবশ্যই বলা থাকবে। 1 নম্বর অঙ্ক, the portfolio weight are equally। আচ্ছা, আমরা জানি সমস্ত ওয়েট গুলো হচ্ছে 1, মানে 100%, 100% মানে 1। আচ্ছা, যদি 100% হয়ে থাকে মানে 1 হয়ে থাকে, এখন বলছে 4টা সিকিউরিটি সবার ওয়েট সমান, তাহলে 1 কে 4 দ্বারা ভাগ করেন তো প্রত্যেক ভাগে কত পার্সেন্ট আসে, কত পয়েন্ট আসে? 1 কে 4 দ্বারা ভাগ করলে প্রতি ভাগে আসে 0.25, অতএব ওয়েট হলো আমাদের 0.25। ওয়েট আর ইকুয়াল বলেছে, কিন্তু সবার জন্য সমান। এবার আমি একটু অঙ্ক দেখাই, তারপরে বোঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে একটু। উই নো দ্যাট, আমরা জানি যে এখানে আমাদের ওয়েট দেওয়া হয়েছে, এটা ছোট দেখা যাচ্ছে, ইকুয়ালি বলছে যখন আমরা হিয়ারে নিয়ে আসলাম ওয়েট অফ আই সময়ের জন্য ওয়েট 1 কে 4 দ্বারা ভাগ করে দিলাম, 4 দ্বারা ভাগ করলে প্রতি ভাগে চলে আসলো 0.25। এবার আসি সূত্রটা লিখি, আর আই ডব্লিউ আই, তাহলে আর তো আমাদের 4টা, তাহলে আমরা প্রথম লিখলাম রিটার্ন এ ওয়েট অফ এ, রিটার্ন বি ওয়েট অফ বি, রিটার্ন সি ওয়েট অফ সি, রিটার্ন ডি ওয়েট অফ ডি। আচ্ছা, রিটার্ন এর মান ছিল 12%, ওয়েট অফ এর মান ছিল 25, ক্লোজ করলাম ব্র্যাকেট প্লাস দিলাম। ওয়েট রিটার্ন বি ছিল 20% গুণ ওয়েট অফ বি 25.25, ক্লোজ করলাম ব্র্যাকেট প্লাস দিলাম।
আবার ব্র্যাকেট শুরু 15% রিটার্ন সি, তার সাথে 0.25 গুণ। আবার রিটার্ন ডি হচ্ছে 10%, তার সাথে 0.25 গুণ। বাস ব্র্যাকেটে কাজগুলো আগে করলাম, করে যেটা পাইলাম সেগুলো যোগ করলাম, যোগ করে দেখি 14.25% এক্সপেক্টেড রিটার্ন গড়ের মান। বাস হয়ে গেছে পোর্টফোলিও ওয়েট। এখন ওয়েট যদি আমাদের চেঞ্জ করে আরেকটা অঙ্ক দেয়, যেমন দেওয়া হয়েছে 2 নাম্বার, দ্য পোর্টফোলিও ওয়েট আর 10% ইন এ, এর জন্য আমাদের ওয়েট হলো 10%। রায়হানের এখানে সাউন্ড আসে, এখন 10% যদি এ হয়, বলেন তো 100% থেকে যদি এ দখল করে নেয় 10%, তাহলে রিমাইনিং থেকে যায় 90%, ঠিক কিনা? উইথ দ্য রিমাইন্ডার, অবশিষ্ট 90% ইকুয়ালি ভাগ করতে হবে সমান করে, ডিভাইডেড অ্যামাং আদার 3 স্টক, 3টে স্টক বি সি ডি, তাদের জন্য 90% সমান করে ভাগ করলে 390, প্রতি ভাগে আসে 0.30, আর এর ভাগে আসছে কত? 0.10। তাহলে 2 নম্বর অঙ্কটা একটু দেখাই। হিয়ারে আসেন প্রথমে, ওয়েট অফ এ 10%, ওয়েট অফ বি সি ডি তাদের হলো 0.30। এবার মানগুলো আমরা লেখার আগে সূত্রটা লিখলাম, রিটার্ন অফ এ ওয়েট অফ এ, রিটার্ন অফ বি ওয়েট অফ বি, রিটার্ন অফ সি ওয়েট অফ সি, রিটার্ন অফ ডি ওয়েট অফ ডি। মানগুলো বসিয়ে সব ক্যালকুলেশন করে ফেললাম, 14.70 অ্যান্সার শেষ। এরপরে আসি 3 নাম্বার, যেটা portfolio weight are 10% in each A and B with the remainder equally in each C and D। প্রশ্নটা বুঝতে পারেননি আপনারা, আরেকবার বলি। The portfolio weight are 10% in A and B, তার মানে এর দখলে 10% and B এর দখলেও 10%, তাহলে দুইজনে দখল করেছে 10 আর 10 20%, তাহলে রিমাইনিং থাকে 80%। ওই রিমাইন্ডার 80% ইকুয়ালি ডিভাইডেড বিটুইন সি এন্ড ডি। এটা একটু আরেকবার বোঝাই দিলে ভালো হতো, 3 নাম্বার স্টেপটা। হ্যাঁ, the portfolio weight are 10% in is A and B compound sentence। A এবং B তারা প্রত্যেকেই দখল করেছে 10% করে, এই ইজ মানে প্রত্যেকে দখল করেছে 10% করে, তাহলে এর দখলে 10%, বির দখলে 10%, টোটাল মিলে 20% চলে গেল, আর রিমাইনিং থাকলো 80%। উইথ দ্য রিমাইন্ডার 80% ইকুয়ালি সমান করে ইন ইজ সি এন্ড ডি, অবশিষ্ট 80% সমান হারে ভাগ করেন দুইজনের ভিতরে, সি এবং ডির ভিতরে 80% ভাগ করলে প্রত্যেকের ভাগে পড়ে 40 এবং 40। এবার অঙ্কের দিকে যাই, এই কথাটা যা বোঝালাম তাই দেখাই। এখানে আসলাম, এর দখলে 10%, বির হচ্ছে 10%, সি এবং ডির জন্য 40 এবং 40 করে 80%। এবার আমরা সূত্র লিখলাম, রিটার্ন অফ এ ওয়েট অফ এ, রিটার্ন অফ বি ওয়েট অফ বি, রিটার্ন অফ সি ওয়েট অফ সি, রিটার্ন অফ ডি ওয়েট অফ ডি। মানগুলো বসাচ্ছি, ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। 12% ছিল রিটার্ন এ, তার সাথে ওয়েট অফ এ 10% গুণ 0.10, 20% ছিল রিটার্ন বি, তার সাথে 0.10 গুণ, 15% ছিল রিটার্ন সি, তার সাথে 0.40, আর ডি হচ্ছে 10% সাথে 0.40। যাক, ব্র্যাকেটের কাজগুলো আয় করলাম, গুণের কাজ করে ফলাফল বের করলাম, যোগ করলাম, 13.20 অ্যান্সার শেষ। তাহলে পোর্টফোলিও 3 রকমের দেখালাম আমি। এখন পোর্টফোলিও চেঞ্জ করে দিলেও তো আপনারা পারবেন, আর আপনাদের শেখানো হলো যে পোর্টফোলিও ওয়েট থাকলে কিভাবে চিনবেন। ফিগার চেঞ্জ থাকুক কোনো সমস্যা নেই, কথাগুলো এইরকমই লেখা থাকবে, হয়তো ফিগারটা চেঞ্জ থাকবে, এর বাইরে আর কিছুই থাকবে না, তাহলে সারা জীবন পারা যাবে। তাহলে আমরা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 4টা বেসিসে করে থাকি, 3টে বেসিস শেখানো শেষ, আরেকটা বেসিস শেখাবো। যদি প্রশ্নে সিএপিএম থাকে, রিস্ক ফ্রি থাকে, পোর্টফোলিও ওয়েট থাকে, তাহলে কেমন হয়? গিভেন দ্য রিস্ক ফ্রি অ্যান্ড বেটা। প্রশ্নটা পড়ি 4 নাম্বার। At present, suppose that risk free 12%, risk free কিন্তু পেয়ে গেলাম, and expected return on the market return হচ্ছে 16%, RM পেয়ে গেলাম। Find out the expected return for 4 stock A, stock B, stock C, stock D, যার given beta দেওয়া আছে 1.35, 0.85, 1.20, 1.75, প্রত্যেকের স্পেসিফিক বেটা দেওয়া হয়েছে। তাহলে প্রত্যেকের রিস্ক ফ্রি 12%, প্রত্যেকের মার্কেট রিটার্ন 16%, কিন্তু প্রত্যেকের বেটা আলাদা আলাদা দেওয়া হয়েছে, ডিফারেন্স দেওয়া হয়েছে। সুতরাং 4টে অঙ্ক আমাদের করতে হবে।
যেহেতু প্রশ্নে রিস্ক ফ্রি আছে তাহলে অবশ্যই আমাদের সিএপিএম এর সূত্র অনুসরণ করতে হবে। যেহেতু প্রশ্নে বেটা দেওয়া আছে, মার্কেট রিটার্ন দেওয়া আছে, তাহলে অবশ্যই সিএপিএম এর সূত্র ব্যবহার করতে হবে। সিএপিএম এর সূত্র ছোট্ট একটা সূত্র, উই নো দ্যাট, আমরা জানি যে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন সমান সমান রিস্ক ফ্রি প্লাস আরএম মাইনাস রিস্ক ফ্রি ইনটু বেটা। আচ্ছা, বেটা যদি আমরা এই পাশে ও পাশে যে পাশে দিই না কেন একই কথা, কিন্তু এই পাশে দিলেও যা হবে এই পাশে দিলেও সে একই হবে। গুণের কাজ তো, গুণ তো ভিতরে ব্র্যাকেটটা কাজ করে গুণ করলে হয়ে গেল। এখন ফরিস্টটাকে এরটা একটু খেয়াল করি। রিস্ক ফ্রি সবার জন্য 12, সবার জন্য 12। আচ্ছা, বেটা 4 জনের জন্য 4 রকম, একসাথে 4টি দেখাচ্ছি। এর জন্য 1.35, বির জন্য 0.85, সির জন্য 12, 1.20, 1.75। এই হচ্ছে বেটা, বাইরের যেগুলো থাকলো। এবার ব্র্যাকেটের ভিতরে মার্কেট রিটার্ন 16 মাইনাস 12, রিস্ক ফ্রি 12। মার্কেট রিটার্ন 16 মাইনাস 12, 16 মাইনাস 12, 16 মাইনাস 12। এখন এইগুলো এখন আমরা একটু ব্র্যাকেটের কাজটা আগে করি। 16 থেকে 12 চলে গেলে 4 থাকে, 4 এর সাথে 1.35 গুণ করলাম, 4 এর সাথে 1.35 গুণ করলে ফলাফল আসে 5.4, আর তার সাথে 12 যোগ করলে হয় 17.4। সেম এইভাবে প্রত্যেকটার ক্যালকুলেশন পারবেন আপনারা। এখানে যে কোনো মান হয়েছে 4টে, বাস অ্যান্সার শেষ। এর মধ্যে কোনটা ছোট, কোনটা বড়, কোনটা ভালো, কোনটা মন্দ এই ধরনের কোনো কমেন্ট কিন্তু করা হয়নি, সুতরাং অ্যান্সার সবাই। ক্লিয়ার কিনা? তাহলে আমাদের এই রিস্ক ফ্রি কখন ব্যবহার করতে হবে দেয়া থাকলে এরকম আমাদের হয়তো ফিগারটা চেঞ্জ হতে পারে, কিন্তু এর কাঠামোটা চেঞ্জ হবে না। 4টে কাঠামো, 4টে বেসিসে প্রস্তুত হতে পারে 4 ধরনের অঙ্ক, আমি 4টে সূত্র দিয়ে করে দিলাম। এখন ফিগার চেঞ্জ করে এর বাইরে কখনোই কিছু আসা সম্ভব না। ফিগার চেঞ্জ করতে পারবে কিন্তু কাঠামো চেঞ্জ করতে পারবে না, বেসিস চেঞ্জ করতে পারবে না, ফরম্যাট চেঞ্জ করতে পারবে না। এই আমাদের শিক্ষা। কি তাহলে 2 নম্বর ফরম্যাট সবাই বুঝতে পারছি তো ইনশাআল্লাহ? দেখেন প্রশ্ন কিন্তু একটাই সবসময়, কিন্তু এই 4th ইয়ারে এসে আমার অনেক স্টুডেন্ট এই প্রশ্নটা করে যে স্যার একটা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কোন সময় কোন সূত্র হয় মাথায় আসে না। ফার্স্ট ইয়ার থেকে শিখতেছি রিস্ক রিটার্ন, কিন্তু এইটা বুঝি না। এখন 4th ইয়ারে এসে ক্লিয়ার। তাহলে প্রশ্ন কিন্তু ফাইন্ড আউট দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, কিন্তু আমরা সূত্র শিখালাম 4টা। কিসের উপর বেসিস করে? প্রশ্নের ইনফরমেশনের উপরে বেসিস করে সূত্র পরিবর্তন ঘটে। তাহলে কিরাম ইনফরমেশন থাকতে পারে? প্রথমে নাম্বার অফ ইয়ার থাকতে পারে, যেখানে প্রবাবিলিটি থাকবে না, ওয়েট থাকবে না, রিস্ক ফ্রি থাকবে না, শুধু নাম্বার অফ ইয়ার। তাহলে সেটা কি করতে হবে? সেটা যোগ করে ভাগ করতে হবে, আর কিছুই না। যেটা প্রবাবিলিটি দেওয়া থাকবে সেটা রিটার্নের সাথে শুধু প্রবাবিলিটি গুণ করতে হবে, আর কিছুই না, গুণ করে যোগ করতে হবে। যেটা ওয়েট দেওয়া থাকবে সেটা কি করতে হবে? রিটার্নের সাথে ওয়েট গুণ করতে হবে, গুণ করে যোগ করলে বাস হয়ে গেল। আর যেটা রিস্ক ফ্রি থাকবে সেটা তো রিস্ক ফ্রি সূত্র আমরা শিখেছি, রিস্ক ফ্রি প্লাস ব্র্যাকেটের ভিতরে আরএম মাইনাস রিস্ক ফ্রি ইনটু বেটা, বাস ওকে। এই তো আমাদের অঙ্ক। তাহলে 2টা ফরম্যাট শিখলাম। আশা করি এখানে যারা উপস্থিত আজকে সবাই হোমওয়ার্ক করবে, 2টা ফরম্যাট কমপ্লিট করে আমাদের গ্রুপে পোস্ট করতে হবে। কি পারবে না সবাই? আজকে 2টা ফরম্যাটের অঙ্ক দিয়ে আজকে সবাই করতে পারে, আগামী দিন 2টো ফরম্যাট শিখাবো। এভাবে 4টে ফরম্যাট, এই 8টা ফরম্যাট 4টে ক্লাসে শেষ করতে হবে, কারণ এই অধ্যায়গুলোতে ফরম্যাট বেশি। যদি আপনারা অবহেলা করেন, আমি যদি একটা করে ফরম্যাট করি তাহলে কিন্তু 8টা ক্লাস লেগে যাবে। 8টা ক্লাস লাগা মানে আমাদের ডাবল সময় লেগে যাচ্ছে। একটা অধ্যায় যদি 8টা ক্লাস লাগে আমরা অন্য সাবজেক্ট পড়বো কবে? তো ঠিক আছে, তাহলে সবাই অঙ্কগুলো করতে হবে। হ্যাঁ, সাদিয়া কিছু বলতে